হচ্ছে ক্রিস্টালিন। এই ওয়েট, এটা কি তোলা যাবে? ছবি তোলা যাবে? ওকে, অফ কোর্স, ওয়াই নট। সলিড, ক্রিস্টালিন এন্ড অ্যামরফাস হতে পারে। লিকুইড অনেক ধরনের হতে পারে, সাসপেনশন, কলয়েড। ওকে, সাসপেনশন, কলয়েড আমরা অনেক ধরনের পার্টিকেলের উপর ডিপেন্ড করে হচ্ছে সলিউশন তৈরি করে, লিকুইড সলিউশন তৈরি করে, ইমালশন। ওকে, তার মধ্যে গ্যাসিয়াস ফর্মও কিছু আছে। ওকে, তাহলে এরপর হচ্ছে আমরা দেখব কি সলিডের বৈশিষ্ট্যগুলো। সলিডের যেটা এখানে ফিজিক্যাল বৈশিষ্ট্য দেখলেই বুঝবেন সেটা হচ্ছে মানে ডেফিনিট শেপ এন্ড ভলিউম থাকে। এর শেপ এন্ড ভলিউম ফিক্সড মানে পার্টিকুলার লাইক দিস ইজ সলিড, রাইট? সো শেপ এন্ড ভলিউম ফিক্সড। লিকুইডের ক্ষেত্রে ডেফিনিট ভলিউম থাকবে বাট শেপটা হবে ইনডিফিনিট। গ্যাসের ক্ষেত্রে কি হবে, নেইদার শেপ থাকবে কি ডেফিনিট আর ভলিউমটাও ডেফিনিট থাকবে না। তো এটা তো আমার বাইরে থেকেই বোঝা যায় কোনটা গ্যাস, কোনটা লিকুইড, কোনটা সলিড। বাট আপনি যদি আপনাকে আমি আরো জিজ্ঞেস করি যে why it works like that, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? why does it work like that? সলিডের মধ্যে যে পার্টিকেল আছে, মনে করলাম এটা একটা সলিড, এর মধ্যে সাবস্টেন্স আছে। সাবস্টেন্সের মধ্যে কি থাকে? অ্যাটম থাকে না? সাবস্টেন্সের মধ্যে অ্যাটম থাকে। এই অ্যাটমগুলার ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন, অনেক হাই থাকে। এরা একটা থেকে আরেকটা খুব শক্তভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে এবং এদের মধ্যে ইন্টারমলিকিউলার ডিসটেন্স সবচাইতে কম থাকে। এরা সবচাইতে কাছাকাছি থাকে। ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন হাই এবং ডিসটেন্স দ্য লোয়েস্ট। ওকে, লিকুইডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের মলিকিউলার অ্যাট্রাকশন সলিডের চাইতে একটু কম এন্ড এদের মধ্যে ডিসটেন্সটাও একটু বেশি। মলিকিউলার ডিসটেন্সটা, ইন্টারমলিকিউলার ডিসটেন্স বেশি। গ্যাসের ক্ষেত্রে ডেফিনেটলি এটার মধ্যে সবচাইতে লিস্ট মলিকিউলার অ্যাট্রাকশন। লিস্ট মলিকিউলার অ্যাট্রাকশন বলেই হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স বেশি। এবার পানির ক্ষেত্রে চিন্তা করেন। পানির ক্ষেত্রে যেটা হয়, মনে করেন পানি যদি রাখেন, পানি দেখলেই বোঝা যায়, তাই না? এদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এদের ইন্টারমলিকিউলার ডিসটেন্সটা বেশি হওয়ার কারণে পানি কি করে? ফ্লো করে না? ইজ ইট ফ্লোয়িং? ইট ইজ ফ্লোয়িং। এটার কারণে এটার যেকোনো হচ্ছে ভলিউমের শেপ দিতে পারেন, রাইট? যেকোনো শেপ দিতে পারছেন। গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসে তো দেখাই যাচ্ছে না, এরা এত দূরে অবস্থিত, এরা একটা থেকে একটা এত দূরে অবস্থিত, ইউ ইভেন ক্যান নট সি দ্য গ্যাস, রাইট? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এইবার আসি এদের মধ্যে আপনি স্টেট চেঞ্জ করতে পারবেন। স্টেট চেঞ্জ করার সবচেয়ে ইজি ওয়ে কি? টেম্পারেচার রিলিজ করে, হিট দেন, এনার্জি রেজ করে দেন। তাহলে কি হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে যদি হয় তাহলে দেখেন, সলিডকে যদি আপনি লিকুইডে ফিল করতে চান তাহলে জাস্ট চিন্তা করবেন আইসের কথা। কি করতে হয়? আইস মেল্ট হলে লিকুইড হয় না? তাহলে সলিড থেকে লিকুইড করতে হলে আমরা তাকে বলবো মেল্টিং। ওকে, আবার লিকুইড থেকে যদি আবার সলিডে আসতে হয় তাহলে আপনি হচ্ছে কি করেন? ফ্রিজে রাখেন না? ফ্রিজে রাখেন না? ফ্রিজিং, ফ্রিজ করেন, সলিডকে লিকুইড করেন মেল্ট করে, আর লিকুইডকে সলিড করেন ফ্রিজ করে। সো দ্য প্রসেস ইজ কল্ড মেল্টিং, দ্য প্রসেস ইজ কল্ড ফ্রিজিং। ওকে, গেল। এইবার আসি পরেরটাতে। লিকুইড থেকে যদি আপনি গ্যাস করতে চান তাহলে কি করতে হয়? হ্যাঁ, ভ্যাপারাইজ করা বলে না? ভ্যাপারাইজ করে, ভ্যাপারাইজেশন বলা হয় তাকে। ভ্যাপারাইজ করলেন, ভ্যাপার কি? তাহলে আপনি লিকুইড থেকে গ্যাসকে করলে ভ্যাপারাইজ করা হলো না? ওকে, গুড। তারপর হচ্ছে লিকুইড থেকে যদি গ্যাসে আবার আসলো, ভ্যাপারাইজ গেল। এবার গ্যাস থেকে যদি লিকুইড করতে চান তাহলে হচ্ছে সেদিন আমরা বলেছিলাম কনডেন্সারে বসে আমরা হচ্ছে ডিস্টিলেশনটা করছিলাম, সেই জন্য এটাকে আমরা বলি কনডেনসেশন।
কনডেনসেশন, ওকে, কনডেনসেশন। আচ্ছা, এইবার there are some exception, like আপনি সরাসরি সলিড থেকে গ্যাসে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটা তো আমার ন্যাচারাল, সলিড থেকে যদি আপনি গ্যাসে আনতে চান, এই প্রসেসটার নাম কি? Sublimation. The process is called sublimation, where solid turns into gas. Okay? আবার এটার উল্টা কি? এর উল্টাটা হচ্ছে আপনি গ্যাস থেকে সলিডে সরাসরি নিয়ে আসতে পারবেন। এটাকে আমরা বলি হচ্ছে ডিপোজিশন। যেমন আপনি বললেন ন্যাপথলিন, ইজিলি, এটা হচ্ছে সরাসরি ই থেকে কি হয়? সলিড থেকে সরাসরি গ্যাস হয়। আবার ডিপোজিশনের एग्जांपल হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ড্রাই আইস। ড্রাই আইসের ক্ষেত্রে কি হয়? কার্বন ডাই অক্সাইড ইজ আ গ্যাস, তাই না? বাট ড্রাই আইস সলিড কার্বন ডাই অক্সাইড, সামটাইমস আপনি টেম্পারেচার কমাতে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, খুবই হালকা। যদি মনে করেন আপনার কাছে ফ্রিজ নাই, তখন আপনি হচ্ছে এই ড্রাই আইস ইউজ করে কিছুক্ষণের জন্য খাবারকে হচ্ছে কি করেন, পচন থেকে রক্ষা করতে পারেন। তো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, সলিড কার্বন ডাই অক্সাইড ডিপোজিশন। আচ্ছা, এবার একটা হচ্ছে মেজারমেন্ট। এরপরে টপিকটা হচ্ছে মেজারমেন্ট। এটা মুছে ফেলি। মেজারমেন্ট বলতে কি বুঝি আমরা? What do you mean by measurement? পরিমাপ করা। পরিমাপের জন্য কি কি লাগে? আপনি আমাকে একটা যদি নাম্বার বলেন, তাহলে কি আমি সেটা দিয়ে মেজারমেন্ট করতে পারবো? Is it possible? Can I measure with a number? But আমি শুধু একটা নাম্বার দিয়ে করতে পারি না। আমাকে একটা নাম্বার বললেন ম্যাম 5, এটা দিয়ে মেজার করা। আপনি আমাকে বলতে দিন যে কি মেজার করব? 5 what? Meter or centimeter what? 5 what? তাই না? সো আমার মেজারমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র একটা 5 দিলেই হবে না, সাথে একটা কি লাগছে? ইউনিট লাগছে, রাইট? তাহলে মেজারমেন্টে যদি দেখি, তাহলে এসেনশিয়াল ফর ক্যারেক্টারাইজিং ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটাল, তাহলে আমি এটাকে বলতে পারি ক্যারেক্টারাইজেশন অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এনি মেটাল। লাইক আমি মেটালকে যদি আমি লিকুইডে ক্যারেক্টারাইজ করব, লিকুইডে 250 মিলিলিটার and 1 লিটার, আমি দুটো হচ্ছে বললাম 250 মিলিলিটার। উই অল নো মিলিলিটার, লিটার, রাইট? আমরা হচ্ছে একটা কি স্ট্যান্ডার্ড ধরে সেই অনুযায়ী সবকিছুকে পরিমাপ করি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সব জায়গায়, মানে মনে করেন একটা স্ট্যান্ডার্ড একটা মিউজিয়ামে সংরক্ষিত থাকে, সেটাকে আমরা ধরি। মনে করেন 1 কেজির একটা পাথর একটা মিউজিয়ামে সংরক্ষিত আছে, ওই যে ওইটাকে 1 কেজি ধরছি না, এটা দিয়ে আমরা সারা পৃথিবীকে ওই সাবস্টেন্স, ওই অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে আমরা বলি এখন 1 কেজি, কম্পেয়ার টু দ্যাট পাথর যেটা হচ্ছে মিউজিয়ামে সংরক্ষিত। তো এরকম হচ্ছে 250 মিলিলিটার। লিটার হচ্ছে সাধারণত লিকুইডকে আমরা মেজার করি, লিটার দিয়ে মিলিলিটার দিয়ে আমরা লিকুইডকে মেজার করি, রাইট? 1 লিটার, দুটো বললাম। এর মধ্যে কম বেশি কি? কোনটা কম কোনটা বেশি? আর এটা কম। এখানে তো নাম্বার আমার অনেক বেশি, এখানে তো নাম্বার কম। স্টিল মিলিলিটার আর লিটার, ওকে, মিলিলিটার আর লিটার। তাহলে যদি আপনি মনে করেন যে মিনারেল ওয়াটার কিনতে গেছেন, তাহলে 250 মিলিলিটার ডেফিনেটলি একটা কম ছোট বোতল হবে, আবার 1 লিটার একটা বড় বোতল হচ্ছে। সো আমি এটা বলতে পারছি না যে এটা আমার ক্যারেক্টারাইজ করলো, লিকুইডের ক্যারেক্টারাইজেশন আমি করতে পারলাম। দ্যাটস ওয়াই নাম্বার এর সাথে ইউনিটটা ইম্পর্টেন্ট, ওকে? লিকুইডের ক্যারেক্টারাইজ করলাম। আবার ধরেন আমি কেজির ক্ষেত্রে যদি বলি, একটা হচ্ছে 50 গ্রাম আর একটা হচ্ছে 50 গ্রাম আর একটা হচ্ছে 1 কেজি। Definitely 1 কেজি বেশি। You can measure it by identifying the unit. So that is why characterization is measurement is essential. 2 parts of every measurement. এখানে আছে 2 parts of
ফিট দিয়ে কি বুঝবো? তো ডেফিনেটলি হাইট কিংবা একটা মাপছে, রাইট? হাইট অথবা লেন্থ মাপছে, সোজা কথা লেন্থ। তো এটা হচ্ছে আমার নাম্বার, এন্ড এটা হচ্ছে আমার ইউনিট। প্রত্যেকটা মেজারমেন্টের দুটো পার্ট, নাম্বার এন্ড ইউনিট। Standardization of the units of measurement is essential. আচ্ছা, এখানে কিছু আমরা হচ্ছে টার্ম ইউজ করি, হ্যাঁ? এখানে কিছু টার্ম ইউজ করি, এই টার্মগুলো হচ্ছে দেখো standardization is needed for every measurement. স্ট্যান্ডার্ড করে নিতে হয়, ওকে? আচ্ছা, এখন আসি এখানে আমার জন্য যেটা ইম্পর্টেন্ট, যখন আমি মেগা বলবো, মনে করেন মেগা সামথিং, মেগা মিটার, মেগা বললেই বুঝবেন মেগা মিন্স বেসিক্যালি দিস। মেগা মিন্স 10 to the power 6 is a huge unit, তাই না? গিগা, গিগাবাইট, what is giga? Gigabyte মানে what is gigabyte? What is gigabyte? Bit words আপনি বাইনারি বিট হচ্ছে বাইনারি সেটা 01 বিট বলে আর একটা বিট বড় সংখ্যা নিতে পারে। গুড গুড, ওইটাই আমি জিজ্ঞেস করছি, তাহলে গিগাবাইট মানে 10 to the power 9 বাই। ওকে, কিলোমিটার, কিলো মানে হচ্ছে 1000, হেক্টো মানে হচ্ছে 100, ডেকা এগুলো ছোটবেলা থেকে পড়া আছে, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এগুলো কথা আমরা দেখি। মেগা হচ্ছে 10 to the power 6, পেটা হচ্ছে 10 to the power 15, এক্সা হচ্ছে 10 to the power 18, আর সেটা হচ্ছে 10 to the power 21, ওকে? টেরা হচ্ছে 10 to the power 12, মেগা তো বললাম, গিগা বললাম, কিলো বললাম। এবার আসি আমরা ছোটর দিকে, এটা হলো হচ্ছে আমাদের বিগার ইউনিট। এবার আমাদের স্মলার ইউনিটের ক্ষেত্রে কি আছে? মিলি সবসময় 10 to the power -3। আপনারা যখন ম্যাথ করবেন দেখবেন যে অনেক ম্যাথ আসলে যে মিলিমিটারে আছে। তাহলে মিলিমিটার নিয়ে যখন আপনার মনে হলো যে আপনাকে এটাকে লিটারে কনভার্ট করতেই হবে, লিটারে কনভার্ট করলে মিলিলিটারকে সরাসরি যা আছে তার সাথে 10 to the power -3 দিয়ে কি করবেন? মাল্টিপ্লাই করবেন, ঠিক আছে? তাহলে মিলি হলে সেটা হচ্ছে 10 to the power -3। এরপর হচ্ছে কি মিলি। আচ্ছা, আমরা বড় ইউনিটগুলো হচ্ছে, এবার হচ্ছে আমরা স্মলার ইউনিটে যাব। এটাকে হচ্ছে মনে করেন 10 করছে, এতক্ষণ আমরা হচ্ছে 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3 তে গেলাম। এইবার আমরা নিচের দিকে যাব, 10 এর নিচে কি 1/10 না? মানে সেটা 10 to the power -1 না? এটার একটা নাম আছে, দেখেন এখানে দেখবেন, এখানে 10 to the power -1 এর নাম হচ্ছে ডেসি, ঠিক আছে? 10 to the power -2 এর নাম হচ্ছে সেন্টি, মিলি। এরপর আসি মিলি পর্যন্ত আমরা গিয়েছি। এবার আসি এটা যদি এরকম হয় 1/10 to the power 6, তাহলে আমরা এটাকে লিখি 10 to the power -6। এটার নাম হচ্ছে কি মাইক্রো, তাই না? মাইক্রো। তাহলে 10 to the power 6 এর নাম হচ্ছে মাইক্রো, আর মিলি হচ্ছে 10 to the power -3। আমি কি 10 to the power -3 দিয়ে মিলি বলছিলাম না 10 to the power -6 কে বলছি? আচ্ছা যাই হোক, 10 to the power 3 হচ্ছে মিলি। তাহলে মিলিলিটারকে যদি বলি 5 মিলিলিটার, একে আপনি যদি কি করবেন? লিটারে প্রকাশ করতে চান 3 লিটার, ওকে? সামটাইমস এমন হবে যে আপনার ম্যাথে লিটারেই লাগবে, তখন আপনি এটা করতে পারেন, অথবা আপনি মিলিলিটারে রাখলে আপনার ওই ইউনিটগুলো চেঞ্জ করতে হবে, তাই না? তো তখন আপনি কি করেন? 10 to the power -3 কে দিয়ে গুণ করেন। বেসিক্যালি 10 to the power -3 কে দিয়ে গুণ করা মানে কিন্তু 10 to the power -3 কে গুণ করা না, 10 কিউব দিয়ে ভাগ করা, তাই না? ক্লিয়ার না আমরা এখানে? আচ্ছা, মিলি। তাহলে এই জন্য এই কারণে আমার নামগুলো জানতে হয়। মাইক্রো হলে 10 to the power -6, সিম্বল কি ইউনিট? এখানে যে সিম্বল গুলো দেওয়া আছে, which symbol? হ্যাঁ, রাইট। এটা হচ্ছে সিম্বল দিয়েও বোঝানো হয়। মিলি, মাইক্রো, ন্যানো। ন্যানোর ক্ষেত্রে কি 10 to the power -9। এখন কি চলে? ন্যানো টেকনোলজি চলে না? Have you ever heard about nano technology? What does that mean? মনে করেন ন্যানো ফাইবার তৈরি করবেন, ন্যানো ফাইবারটা বড় হবে না ছোট হবে? শুধু ছোট হবে না, অনেক ছোট হবে। 10 to the power -9, তার মানে কি আপনি খালি চোখেও দেখতে পারবেন না,
ঠিক আছে? মাইক্রো কি বলে এটাকে? মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ কথাটা বোঝা গেছে? মাইক্রোস্কোপ কেন মাইক্রো? কেন মাইক্রো? এই মাইক্রোর একটা নাম আছে। এই যে মাইক্রো কই গেল? মাইক্রো কই গেল? এই যে -6 পর্যন্ত দেখা যাবে। দ্যাটস হোয়াই ইট ইজ মাইক্রোস্কোপ। ওকে? তাহলে ন্যানো কি দেখা যাবে মাইক্রোস্কোপ দিয়ে? না। ইউ নিড মোর পার্টিকুলার মেশিন ফর দ্যাট। আচ্ছা এখানে আরো দেখো পিকো আছে 10⁻12, ফেমটো আছে, অ্যাটো আছে, জেটো আছে, দেখুন ওকে। আমাদের মেবি বেশি কিছু দরকার নাই। মাইক্রো, মিলি, মেগা, ন্যানো এটুকু মনে রাখলেই হচ্ছে বেসিক্যালি সব মানে সবকিছু দেখবেন যে এইগুলোর মধ্যেই হচ্ছে আবদ্ধ থাকে। আমরা সবকিছু করি শুধুমাত্র আপনাদের জন্য আমি দেখি গিগাবাইট, টেরাবাইট, তাই না? আপনারা হচ্ছে এগুলো করেন। আচ্ছা এগুলো হচ্ছে আপনার এসআই বেস ইউনিট। আমরা এসআই ইউনিটে এইগুলো ইউজ করি। সেটা হচ্ছে ম্যাসের জন্য কেজি, লেন্থের জন্য মিটার, টেম্পারেচারের জন্য কেলভিন, টাইমের জন্য সেকেন্ড, কারেন্টের জন্য অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে মোল, এন্ড হচ্ছে লুমিনোসিটির জন্য ক্যান্ডেল। ওকে এগুলো জাস্ট চেঞ্জ করা। ডু ইউ মানে জাস্ট দেখলেই বুঝতে পারবেন। ডু আই নিড টু চেঞ্জ ইট? আই থিংক আপনারা বলে পারেন। ওকে এইবার আসি আমরা যখন ল্যাবে কাজ করি দেখবেন যে আমাদের ল্যাবে একটা অ্যাপারেটাস আছে যেটাকে আমরা বলি ওয়েট মেশিন। ঠিক আছে? একটা অ্যাপারেটাস আছে সেটাকে বলি আমরা ওয়েট মেশিন। মনে করেন আপনার হচ্ছে 0.03 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতে হবে। 0.03 গ্রাম আপনার হচ্ছে ক্যালকুলেশন থিওরিটিক্যাল ক্যালকুলেশনে আসে 0.03 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। এন্ড সেটা হচ্ছে কোথায় নিতে হবে? কোন একটা সলিউশনের মধ্যে 0.03 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। এখন মনে করেন এইটা মেশিন আমাদের এটা ল্যাবেও আছে, দেখে নিন। যখন আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবেন একটা স্প্যাচুলা থাকে, স্প্যাচুলার দুই প্রান্ত থাকে, আপনি স্প্যাচুলা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুলবেন, তোলার পর হচ্ছে মেশিনটাকে দিবেন। এই মেশিনে প্রথমে কি করতে হয় জানেন? এই মেশিনে প্রথমে আপনাকে এটাকে জিরো করে নিতে হবে, কারণ কখনোই কোনো কিছু সবকিছুই একটা ম্যাচ থাকে। এখানে কিন্তু আপনি ম্যাচ দেখতে পাবেন। সো এটাকে আপনাকে একটা জিরো করে নিতে হয় প্রথম দিকে। আমরা যদি যেদিন ল্যাবে কাজ করবো সেদিন এই মেশিনটা দেখবো। তো এটাকে জিরো করে নিতে হয়। তো জিরো করার পর আপনি 0.03 গ্রাম স্প্যাচুলা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ট্রাই করবেন। যখন স্প্যাচুলা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নেবেন তখন দেখবেন যে 0.0321 এরকম একটা নাম্বার আসছে। আবার এটাকে আপনি যদি মনে করেন চেঞ্জ করতে চান তাহলে আসবে কি জানেন? মানে 0.03 সর্বোচ্চ হচ্ছে 11 আসছে। আবার করলে আরেকটু কম 0.0300 সামথিং আসছে। বাট আপনি কখনো 0000 করতে পারবেন না। কিছু আনসার্টেন নাম্বার থাকে, কিছু আনসার্টেন নাম্বার অলওয়েজ থাকে। তো এই যে আনসার্টেন নাম্বারকে কিভাবে আপনি মেজার করবেন, এই জন্য আমরা একটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার বলে একটা হচ্ছে ইন্ডিকেটর ইউজ করি। ওকে, তাহলে all measurements contain uncertainty. Amount of uncertainty depends on the instrument used to make the measurement definitely, and it must be estimated if not uncertain. দেখেন এখানে একটা আরেকটা জিনিস আছে, আপনারা সবসময় দেখবেন যে ম্যাথের ক্ষেত্রে 3.8 থাকলে অথবা 3 পয়েন্ট মনে করেন 0.39 তখন সেটাকে 0.4 বানায় দেন না, তাই না? আবার হচ্ছে 0.4001 আছে সেটাকে 0.4 লিখতে পারেন না? বেসিক্যালি দেখেছেন আমরা যে চেঞ্জ করছি এটার কিছু রুল থাকে, সবসময় কিছু না কিছু রুল থাকে। তো কিছু আছে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার বলা হয় এদেরকে। এরকমই আরেকটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার, যেখানে আপনার কি হবে কোন নাম্বারগুলো সিগনিফাই হবে সেটার জন্য আমরা কিছু রুল ইউজ করব। এখন সিগনিফিকেন্ট নাম্বার ডেফিনেটলি এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে কিছু নাম্বার থাকবে যেগুলোকে কি বলবো, যেগুলো ডেফিনেটলি আপনাকে নিতেই হবে, যেগুলোকে আপনাকে নিতেই হবে। আবার কিছু জিনিস আছে যেগুলো একটু বাদ দিতে পারে। ওকে, তাহলে includes all digits known with certainty, certain numbers যেগুলো definitely certain, certain digits plus uncertain digits।
zero integers. What do you mean by integers? Any বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা যে কোনো value which has মানে which is not like integer, like not, this is not an integer. Why? This is not a বাস্তব সংখ্যা, নন জিরো ইন্টিজার। দেন হচ্ছে জিরো, আর সেকেন্ড নাম্বার হচ্ছে জিরো। জিরোর ক্ষেত্রে কিছু রুল থাকে, ওকে? জিরোর ক্ষেত্রে তিনটা জিনিস আছে। এক নাম্বার হচ্ছে লিডিং জিরো, লিডিং জিরো, এরপরে হচ্ছে ক্যাপটিভ জিরো। টু নাম্বার হচ্ছে ক্যাপটিভ জিরো, ক্যাপটিভ জিরো। আর তিন নাম্বার হচ্ছে ট্রেইলিং জিরো, ট্রেইলিং জিরো। লিডিং জিরো, ক্যাপটিভ জিরো, ট্রেইলিং জিরো, এটা জিরোর ক্ষেত্রে। আর একটা হচ্ছে নন জিরো ইন্টিজার্স, ওকে? লিডিং জিরো, ক্যাপটিভ জিরো, ট্রেইলিং জিরো, and another one is non-zero integers. Okay, non-zero যেগুলা, non-zero integers এর ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো হচ্ছে 3 4 5 6 3 4 5 6। এখানে যতগুলো নাম্বারই থাকুক না কেন এগুলো সিগনিফিকেন্ট হবে, তাই না? কোনো মান যদি এরকম আসে, কোনো মান বাদ দেওয়ার কোনো উপায় নেই। এখানে কোনো ইভেন ডেসিমাল পয়েন্টও নেই, there is no point, like this is full number, this is a full number, right? So this is significant number. এবং এই সিগনিফিকেন্ট নাম্বার কয়টা আছে? সরি, এখানে সিগনিফিকেন্ট ডিজিট কয়টা আছে? 4। 4 সিগনিফিকেন্ট ডিজিট। এবার আসি ডেসিমালের ক্ষেত্রে কি হবে? 7.35 আছে এখানে, তাই না? এখানেও হবে তিনটাই সিগনিফিকেন্ট ডিজিট। এখানে যতগুলো নন জিরো আছে সবকটাই হবে সিগনিফিকেন্ট, ঠিক আছে? এটা ক্লিয়ার না? এটা তো ইজি। এবার আসি জিরোর ক্ষেত্রে কি হবে, এটা ক্লিয়ার। প্রথমটা হচ্ছে লিডিং জিরো। লিডিং জিরো কখনোই সিগনিফিকেন্ট হবে না, যেমন হচ্ছে 0.0392। এখানে হচ্ছে একটা নাম্বার লেখা, এটা সব মিলে আবার ডিজিট কয়টা? 1 2 3 4 5টা না? কিন্তু 0.0 এই দুটো কোথায় আছে? লিডে আছে না? সামনে আছে, লিডে আছে। এই দুটো জিরোকে আমরা কাউন্ট করব না। এই দুটো জিরোকে কাউন্ট না করলে এখানে কয়টা সিগনিফিকেন্ট নাম্বার আছে? 3 সিগনিফিকেন্ট ডিজিট অথবা 3 সিগনিফিকেন্ট ফিগার আছে, ওকে? তাহলে গেল। এরপর হচ্ছে ট্রেইলিং জিরো। ট্রেইলিং জিরো হচ্ছে, দেখেন টেইল হিসাব করে, নট সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট হবে না আনলেস দে কাম আফটার আ ডেসিমাল পয়েন্ট। প্রথমে যদি কোনো আমার ডেসিমাল পয়েন্ট না থাকে, যেমন 3700, এখানে একটা নাম্বার হচ্ছে 3700, এটার সিগনিফিকেন্ট নাম্বার হবে কি? 3700। দুইটা সিগনিফিকেন্ট নাম্বার হবে, দুটো সিগনিফিকেন্ট ফিগার হবে। কিন্তু যদি এটা 145 হয়, 145.00, আমি কিন্তু 145.00 লিখেছি, তাহলে কয়টা হবে? তখন সেটা হবে কি? 5টা। তাহলে রুল নাম্বার 1, যতগুলা নন ইন্টিজার মানে ইন্টিজার থাকবে কিন্তু কোন ডেসিমাল পয়েন্ট নাই, সব কয়টা হবে হচ্ছে আমার সিগনিফিকেন্ট। রুল নাম্বার 2, যদি ডেসিমাল পয়েন্ট থাকে এবং জিরো না থাকে তাহলে সব কয়টা হবে সিগনিফিকেন্ট। রুল নাম্বার 3, যদি লিডিং জিরো থাকে, যেমন 0.0 বাকি শুরুই হয়েছে জিরো দিয়ে, তাহলে যতগুলো জিরো থাকবে সব কয়টা সিগনিফিকেন্ট নাম্বার হবে না, শুধু এখানে 392 আছে, এটা সিগনিফিকেন্ট নাম্বার। রুল নাম্বার 4, যদি পিছনে জিরো থাকে, লাস্টে জিরো থাকে, তাহলে কি হবে? সিগনিফিকেন্ট নাম্বার হবে না। কিন্তু যদি জিরোর পর মনে করেন এখানে একটা ইন্টিজার আছে, সরি এরকম একটা নাম্বার লিখলেন, ইন্টিজার নাম্বার লিখলেন, সাথে 0.00 দিয়ে, তখন সেটা
তখন সেটা সিগনিফিকেন্ট ফিগার হবে। ফার্স্ট কাজ গেল। ওকে, এবার আসি ক্যাপটিভে। 6 নাম্বার ক্যাপটিভ, লিডিং, ট্রেলিং, নাও ক্যাপটিভ। ক্যাপটিভের ক্ষেত্রে যেটা হবে অলওয়েজ সিগনিফিকেন্ট। ক্যাপটিভ মানে কি? ক্যাপচার করে রাখা, ধরে রাখা, তাই না? ক্যাপটিভ 0 তাহলে ধরে রাখা। যেমন এখানে ধরেন 15.007, বলেন তো এখানে কয়টা হবে? তাহলে 5টা সিগনিফিকেন্ট নাম্বার। কেন? কারণ এখানে 0টাকে ক্যাপটিভ করে রাখা এবং 0 মানে ভ্যালু দরকার, ডেফিনেটলি এখানে 0 ভ্যালুটা দরকার। এই গেল 6টা পয়েন্ট। লিডিং এ তো 0 দরকার ছিল না। লিডিং এ লিডিং এর ওখানে তো 0 দরকার ছিল না, তাহলে ওটা আমরা কি শুরু নেব? লিডিং এ what? লিডিং এ 0 দরকার ছিল কি না? সিগনিফিকেন্ট নাম্বারস রুল। মানে 5 নাম্বার রুল এখানে। 5 নাম্বার রুলটা যেটা দশমিকের পরে তার 0 প্রয়োজন ছিল না। But here we take 145.005 significant numbers. Significant numbers এর রুল অনুযায়ী এখানে দরকার। ওকে, মানে রুল অনুযায়ী ইট ইজ নিডেড। ওকে, আচ্ছা এবার আপনাদের আমি যদি কয়েকটা করতে দিই এই রুল অনুযায়ী কয়েকটা করেন তো। দিন শেষ